হ্যালো দোস্ত, আমি ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, সোশ্যাল সায়েন্স টিচার। আমি এখন তোমাদেরকে ইকোনমিক্স ক্লাস নেব, ক্লাস 9-এর ইকোনমিক্স ফার্স্ট চ্যাপ্টার সম্পূর্ণ বাংলায়। হ্যাঁ, ঠিকই শুনেছ। কারণ কি, আমি জানি এটা যে তোমাদের যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো বিষয়কে লিখতে পারবে। সেইটার জন্যই তোমাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজে বাংলায় আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পুরো ডিসকাশন করব। তো ইকোনমিক্স যে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা এখন পড়ছি, দেখো প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে তোমরা নাম শুনে থাকবে কৌটিল্যের অর্থশাস্ত্র, একটা বই। এই যে অর্থশাস্ত্র যে বইটা আছে, এই বইটা কিন্তু নামটা অর্থশাস্ত্র, কিন্তু ইকোনমিক্সের বই অ্যাপারেন্টলি মনে হলেও এটা কিন্তু পুরোপুরি পলিটিক্সের বই। এই বইটা পুরোটাই পলিটিক্স রিলেটেড, কারণ এখানে রাষ্ট্রের বা কান্ট্রির হোয়াট আর দ্য স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস অফ দি গভর্নমেন্ট, এই সমস্ত নিয়ে কিন্তু মেনলি ডিল করতো। পরবর্তীকালে আমরা দেখলাম যে ডক্টর অ্যাডাম স্মিথ নামে একজন লোক, এই অ্যাডাম স্মিথ সে কি করলো, দ্য ওয়েলথ অফ নেশন নামে একটা বই তিনি লিখলেন, ওয়েলথ অফ নেশন। এই বইটা কিন্তু আমাদের ইকোনমিক্সে ফার্স্ট কোনো বই যেটা কিনা পুরোপুরি পলিটিক্যাল সায়েন্স থেকে ইকোনমিক্সকে ডিস্টিংক্ট করে নিয়ে এসে কিন্তু এই বইটা লিখলো। তখন থেকে ইকোনমিক্সের যাত্রা শুরু হলো। এবার দেখো, তোমাদের এই যে ইকোনমিক্স যে পড়বে, তোমরা তিনটে টার্ম সব মাঝে মধ্যে শুনে থাকবে। একটা কি না, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইকোনমি, ইকোনমিটা কি, নেক্সট হচ্ছে ইকোনমিক্সটা কি, আর নেক্সট হচ্ছে ইকোনমিক্স। তাহলে ইকোনমি একটা বিষয়, দ্বিতীয়টা হচ্ছে যে ইকোনমিক একটা বিষয়, আর তৃতীয়টা হচ্ছে তোমার একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে ইকোনমিক্স। তিনটা। তাহলে ইকোনমিটা কি? ইকোনমি হচ্ছে কান্ট্রির ফিনান্সিয়াল স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস। ইকোনমিক অর্থাৎ যেটা কিনা আমাদেরকে অর্থাৎ ইউটিলিটি দেবে, যে কতটা কাজে দেবে। আর থার্ড ওয়ান যেটা আমরা পড়তে যাচ্ছি, দ্যাট ইজ ইকোনমিক্স। এই ইকোনমিক্স হচ্ছে একটা আমাদের ডিস্টিংক্ট সাবজেক্ট, ম্যাটার অফ স্টাডি। এটাকে আমরা এখন পড়তে যাচ্ছি। তো এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে দ্য স্টোরি অফ ভিলেজ পালামপুর। তো প্রশ্নটা আসলো, এই যে স্টোরি অফ ভিলেজ পালামপুর যে বলছি, এই পালামপুরটা কোথায়? তোমাকে বলতে পারবে? অ্যাকচুয়ালি পালামপুরটা হচ্ছে একটা ইমাজিনারি ভিলেজ। এরকম কোনো ভিলেজ আমাদের এখানে নেই, এটা হচ্ছে একটা ইমাজিনারি ভিলেজ। এবার তোমরা দেখবে যে এটা হচ্ছে রায়গঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে, রাইট? এটা বইতে তোমাদের এরকম করে লেখা আছে। কিন্তু এই যে ইমাজিনারি ভিলেজ, অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ভিলেজই কিন্তু একই টাইপের। যেখানেই যাবে সেখানে সবই অলমোস্ট সেম পিকচার দেখতে পাবে। সেজন্য একটা আমরা নাম নিয়ে নিলাম যে ইমাজিনারি ভিলেজ পালামপুর। দেখো, এই যে পালামপুরটা তোমাদের বইতে তোমরা দেখতে পাবে যে এটা রায়গঞ্জ থেকে জাস্ট 3 কিলোমিটার বিগ ভিলেজ একটা পালামপুর। এখানে কিন্তু ওয়েল কানেক্টেড উইথ নেইবারিং ভিলেজ, এবং এখানে এবং ভিলেজ আছে টাউনের সঙ্গে আছে। তোমরা তোমাদের শহরে দেখতে পাবে কিছুটা দূরেই একটা ভিলেজ আছে, সেটাও হতে পারে। অর্থাৎ এমন একটা ভিলেজের স্ট্রাকচার নিয়ে কথা হচ্ছে যেটা কিনা ফুললি ওয়েল ডেভেলপড, একদম পুরো ডেভেলপড। কেন ওয়েল ডেভেলপ কথাটা বলা হচ্ছে? তার কারণ সিস্টেম অফ রোড এখানে ভালো, এখানে ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো আছে, তোমাদের ইলেকট্রিফিকেশনটা ভালো আছে, তোমাদের ইরিগেশন ট্রান্সপোর্ট ভালো আছে, ইলেকট্রিসিটি ভালো আছে, ইরিগেশন ভালো আছে, স্কুল আছে, হেলথ কেয়ার ফেসিলিটি ভালো আছে। এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি একটা জায়গার মধ্যে আছে। জেনারেলি কিন্তু একটা ভিলেজের মধ্যে এরকম দেখা যায় না ন্যাচারালি। তাহলে পালমপুরে একটা আলাদা ফিচার্স আছে, যেই ফিচার্সটাকে না রেস্ট অফ দি ভিলেজ থেকে পালমপুরকে ডিস্টিংক্ট করে ফেলছে, যার জন্যই কিন্তু আমরা এটার মধ্যে লিখছি। এবং এই যে পালমপুরটা যে বলা হচ্ছে, এই পালমপুরের মতন যদি সমস্ত ভিলেজই আমাদের কান্ট্রিতে হতো না, তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকতো না। কারণ ভিলেজ মানে সেখানে ভ্যারাইটি অফ প্রবলেমস,
সেখানে ট্রান্সপোর্ট ফেসিলিটিস ভালো নেই, নাহলে ইলেকট্রিসিটি ভালো নেই, ইরিগেশন ফেসিলিটি অ্যাডিকুয়েট নয়, স্কুল ঠিকঠাক নেই, হেলথ সেন্টার বলে কিছু নেই, গ্রামের লোক নিজের মতন করে চিকিৎসা করে, এই ধরনের ভ্যারাইটি অফ প্রবলেমস তোমরা কিন্তু মোস্ট অফ দি ভিলেজে দেখতে পাবে। এবার দেখো এই যে ভিলেজের যে ভিলেজের কথাটা আমরা বলছি, এখানে কি হয়, এখানে দুই টাইপের অ্যাক্টিভিটিস আমরা মোস্টলি দেখতে পাই। এই যে ফার্মাররা কী করছে, মেইন প্রোডাকশন হচ্ছে ফার্মিংটা হচ্ছে এদের মেইন প্রোডাকশান অফ অ্যাক্টিভিটি। মোস্ট অফ দি ফার্মার্স ফার্মিংয়ের সঙ্গে যুক্ত। আর আদার যে ফ্যাক্টরগুলো সেখানে নন ফার্মিং যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেখানে কীরকম, ধরো যে স্মল ম্যানুফ্যাকচারার আছে, কিংবা যে কিনা ছোট ছোট জিনিসপত্র প্রোডাকশান করছে। এছাড়া তুমি দেখতে পাবে হয়তো ট্রান্সপোর্টের কাজ কেউ কেউ করছে, শপকিপিংয়ের কাজ কেউ কেউ করছে, এরকম ভ্যারাইটিস টাইপের কাজকর্ম তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এই যে ট্রান্সপোর্ট নিয়ে যে বলছি, একটা ছোট্ট একটা অটো নিয়ে একটা লোক চলছে, কিংবা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এই টাইপের কিন্তু দিজ আর নন ফার্ম প্রোডাকশান অ্যাক্টিভিটিস, অর্থাৎ এরা ফার্ম অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু আসছে না। এইবার দেখো এই যে প্রোডাকশান কথাটা যখন আমি বলছি, প্রোডাকশান কথাটা ভালো করে মাইন্ড করবে, যখন প্রোডাকশানের বিষয়ে বলছি তখন কিন্তু আমাদের এই প্রোডাকশানটা কি নিয়ে হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রথম দেখতে হবে। প্রোডাকশানটা কিভাবে হচ্ছে, প্রোডাকশান করতে গেলে আমাদের মেইনলি চারটা জিনিস লাগবে। প্রথমটা হচ্ছে ল্যান্ড, তারপরটা হচ্ছে লেবার, তারপর হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল, তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এবার দেখো এই যে ল্যান্ডটা কি করছে, যে কোনো প্রোডাকশান করতে গেলে তোমাদের কিন্তু ল্যান্ডটা হচ্ছে সবার আগে লাগবে। ল্যান্ডের সঙ্গে আদার ন্যাচারাল রিসোর্সেসও আছে, যেমন ধরো ওয়াটার, ফরেস্ট, মিনারেল, এরকম ভ্যারাইটিস রিসোর্সেস তোমরা দেখতে পাবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে লেবার। দেখো মানুষ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। দ্যাট ইজ ওয়াই হিউম্যান বিইং ইজ টোটালি ডিস্টিংক্ট ফ্রম দ্য রেস্ট অফ দি লিভিং বিইং। তো সেই জন্য সেকেন্ড রিকোয়ারমেন্ট বলতে গেলে আমাদেরকে লেবারের কথাটা কিন্তু বলতেই হবে। থার্ড থিং ইজ ফিজিক্যাল ক্যাপিটাল। এই ক্যাপিটালটাও কিন্তু দরকার আছে। এই ফিজিক্যাল ক্যাপিটাল আমাদের আবার দুই ধরনের লাগবে। একটা হচ্ছে যে ধরো একটা লোক হয়তো ট্র্যাক্টর কিনলো, কিংবা থ্রেশার মেশিন কিনলো, কিংবা হারভেস্টার কিনলো, এটা কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না। এগুলো হচ্ছে ইয়ার আফটার ইয়ার তারা চলতেই থাকবে। এই যে এগুলোকে বলা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, যেগুলো কিনা অনেক দিন ধরে চলবে। আর কিছু থাকে যেগুলো কিনা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিটা সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বলা হচ্ছে। যেমন ধরো একটা লোক HYB সিডস কিনে নিয়ে আসলো, সিনথেটিক ফার্টিলাইজার কিনে আনলো, এই ধরনের যে কাজগুলো এগুলো একবার ইউজ করবে, কিংবা লেবার ডেকে নিয়ে আসলো, তাকে তো দিনের শেষে টাকা দিতে হবে। দিজ আর কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু আমাদের যখন ইউজ করছি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। আর ফোর্থ যে বিষয়টা আছে, ফোর্থ ডাইমেনশন রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান ক্যাপিটাল। যদি হিউম্যান বিইং না থাকে তাহলে তো কিছুই হবে না। সেই কারণে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যখন আমরা বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে কম্বাইনিং ল্যান্ড, লেবার, ফিজিক্যাল ক্যাপিটাল অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল। এই ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে দুটো জিনিস চলে আসলো, একটা ওয়ার্কিং ক্যাপিটাল, একটা ফিক্সড ক্যাপিটাল, আর হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। এই চারটা জিনিস দিয়ে কিন্তু আমাদের যে কোনো জায়গাতে প্রোডাকশনটা এনশিওর হবে। এই যে প্রোডাকশন যখন আমরা বলছি, এই প্রোডাকশন যখন বলছি, এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এখানে ফিক্সড অ্যান্ড ওয়ার্কিং, আর হচ্ছে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন মানে হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, এটা কিন্তু আমাদের কাজ করছে। এবার তোমাদের কতগুলো টার্ম মনে রাখতে হবে। ইকোনমিক্স পড়তে গেলে এই টার্মগুলো কিন্তু সবসময়ই আসবে তোমাদের। প্রথম কথা হচ্ছে যে জিডিপি। হোয়াট ইজ জিডিপি? এই টার্মটা তোমরা শুনে থাকবে। দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, আমি সংক্ষেপে বলে দিলাম, এটা তো সবাই জানে। জিনিসটা কি? দেখো কান্ট্রির মধ্যে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া হোয়াট এভার দ্য প্রোডাকশন ইজ কামিং আউট ফ্রম প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরটা কি?
রুরাল অ্যাগ্রো বেসড বা নেচার বেসড যদি বলি সবচেয়ে ভালো হবে, নেচার বেসড ওয়ার্ককে বলা হচ্ছে প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আর টারশিয়ারি মানে হচ্ছে সার্ভিস সেক্টর। কোনো একটা পার্টিকুলার ইয়ারে যখন এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি তিনটা সেক্টরের প্রোডাকশনকে একসঙ্গে করা হচ্ছে, সেইটাকে বলা হবে হচ্ছে যে টোটাল প্রোডাকশন, দ্যাট ইজ এই গ্রস ডোমেস্টিক প্রোডাকশনের প্রোডাকশন ব্যাপারটা। এরপরে আমরা আসছি আর একটা বিষয়, হচ্ছে জিএনপি। জিএনপিটা কি? জিডিপি আর জিএনপি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো, ডোমেস্টিক আর ন্যাশনাল পার্থক্যটা কি হলো? ওখানে বলছি আমরা ডোমেস্টিক আর এখানে বলছি আমরা ন্যাশনাল। দেখো, আমাদের দেশের মতো প্রোডাকশন হচ্ছে ঠিকই আছে, দেশের বাইরেও বেশ কিছু ছেলে মেয়ে কিন্তু আমাদের থাকছে, তারাও কিন্তু কিছু না কিছু কাজকর্ম করছে এবং তারা আর্ন করে আমাদের দেশে পাঠাচ্ছে। তো এই যে পাঠাচ্ছে, এটাও তো আমাদের দেশের ইনকাম আকারে ধরা হচ্ছে। তাহলে ইনকাম ফ্রম অ্যাব্রড প্লাস উইদিন দ্য কান্ট্রি, এই দুটো মিলে হলো আমাদের জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাকশন। গ্রস ন্যাশনাল, ডোমেস্টিক মানে উইদিন দ্য কান্ট্রি, ন্যাশনাল মানে উইদিন দ্য কান্ট্রি প্লাস ফ্রম অ্যাব্রড। আর একটা হচ্ছে এনএনপি। এনএনপিটা কি? নেট ন্যাশনাল প্রোডাকশন। জিনিসটা কি হলো? নেট ন্যাশনাল প্রোডাকশন মানে হচ্ছে আফটার এক্সপেন্ডিচার, খরচ করার পর গভর্নমেন্টের হাতে কি থাকলো। সে 2023-24 গভর্নমেন্ট টোটাল আর্ন করলো সে 100 রুপিস, খরচা করলো 90 রুপিস, 10 রুপিস থাকলো ইন হ্যান্ড। This is called net national production. That means after wear and tear, whatever it remains, this is called net national production. Clear? The production জিনিসটা কি? জিডিপি, জিএনপি, এনএনপি, সবার কাছে পরিষ্কার? আচ্ছা, এইবার আমরা আসছি পালামপুরে যে ফার্মিংটা হচ্ছে। দেখো, আমি তোমাদের আগেই বলছি পালামপুর ইট ইজ এ টোটালি ইমাজিনারি ভিলেজ। তো এখানে দেখো 75% পিপুল কিন্তু তারা ডিপেন্ড করে ফার্মিংয়ের উপর ফর দেয়ার লাইভলিহুড। 75% পিপুল ডিপেন্ড করছে আমাদের ফার্মিংয়ের উপর তাদের লাইভলিহুডের জন্য। আচ্ছা, এই যে ফার্ম, তাদের নিজস্ব জমি থাকতে পারে বা অন্যের জমিতে কাজ করতে পারে, যেটাই হোক তারা কিন্তু ফার্মিংটা করছে তাদের লাইভলিহুডের জন্য। এবার দেখো, এই যে কোনো জায়গাতেই যদি যাও না কেন, ল্যান্ডটা তো ফিক্সড, ল্যান্ডের উপর তো আমরা কিছু করতে পারবো না। এই ল্যান্ডটা যখন আমরা ইউজ করছি, দেখো পপুলেশন বাড়ছে, আমাদের আরবানাইজেশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা এক্সপ্যানশন করছি, কিন্তু ল্যান্ডটা কমে যাচ্ছে। যখন পপুলেশন বাড়ছে, ন্যাচারালি আমাদের ফুড রিকোয়ারমেন্ট বাড়বে। তাহলে এখন যে প্রশ্নটা আসলো যে আমাদের লিস্ট বা লিমিটেড ল্যান্ডের মধ্যে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে হবে। কি করে বাড়াবো? প্লেন্টি অফ ওয়েজ আর দেয়ার টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ এ সেম ল্যান্ড। কীরকম? ফার্স্ট হচ্ছে আমাদের ইরিগেশন ফেসিলিটিসটা প্রোভাইড করতে হবে। আমাদের মনসুন ডিপেন্ডেন্ট থাকা চলবে না। মনসুন জুন টু সেপ্টেম্বর ঠিক আছে, হয়ে গেল। হোয়াট অ্যাবাউট অক্টোবর টু মে? কি হবে? চাষ হবে না? না, ইরিগেশন দেব। যদি ইরিগেশন দেই তাহলে আমরা সিঙ্গল ল্যান্ডকে টুয়াইস অর থ্রাইস আমরা ইউজ করতে পারবো। সেই কারণে কিন্তু আমাদের ইরিগেশনটা খুব এসেনশিয়াল। নেক্সট হচ্ছে, তোমরা জানো যে মোস্ট অফ দি ভিলেজার্স দে আর পুয়ার, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড। তাহলে তাদেরকে একটু ইকোনমিক সাপোর্ট যদি আমরা দিতে পারি রাইট টাইমে, তাহলে কিন্তু তাদের প্রোডাকশনটা বাড়ানো যাবে। তো ইকোনমিক সাপোর্টটা কীভাবে দেবো না? ইনস্টিটিউশনাল ক্রেডিট। ইনস্টিটিউশনাল ক্রেডিট জিনিসটা কি? ব্যাংক, কোঅপারেটিভ সোসাইটিস, এদের মাধ্যমে যদি আমরা তাদেরকে রাইট টাইমে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু তাদের ইকোনমিটা রাইট টাইমে তারা পেয়ে যাবে, তাহলে প্রোডাকশনটা আমাদের বাড়তে পারবে। আর একটা কি? এগ্রিকালচারাল এডুকেশন। সেই জিনিসটা কি? দেখো, আমরা যদি ওদেরকে রাইট টাইমে কি করে প্রোডাকশন বাড়ানো যাবে
কি করে আমরা মডার্ন মেশিনস ইউজ করতে পারবো, এইগুলো যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। জাস্ট উই নিড টু শেয়ার দ্য নলেজেস টু দ্য ফার্মার্স। নলেজ, শুধু নলেজ দেই তাহলে হয়ে যাবে। কীরকম নলেজ দেব? ওরা তো ট্র্যাডিশনাল নলেজ একটা নিয়ে এসছে, কিন্তু মডার্ন ফার্মিংয়ের যে নলেজটা সেটা তাকে দিতে হবে ইন দেয়ার ওন ওয়ে। তারা যেভাবে আছে কি করে একটু চেঞ্জ করলে আমাদের এটা করা যাবে, সেটা হচ্ছে মেইন কথা। এরপরে আসছে আমাদের কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং। জমিটা আমাদের একজনের হাতে প্রচুর জমি, বাকিদের কাছে নেই না তা না, ল্যান্ডটার মালিকানা বাড়িয়ে দাও, তাহলে পরে কিন্তু আমরা প্রোডাকশন হাই করতে পারবো। আর একটা কি, গ্রামে কোঅপারেটিভ ফার্মিংটা খুব এসেনশিয়াল। দেখো স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার যারা আছে, কারো 2 বিঘা, কারোর 1 বিঘা, কারো 4 বিঘা এরকম জমি আছে, তাহলে এবার যদি 10টা ফার্মার টোটাল দেখা গেল 50 একর্স অফ ল্যান্ড, তারা সবাই নিজেদের খাতায় লিখে রাখলো যে আমার এত জমি, ওর এত জমি, এর এত জমি লিখে রাখলো। এবার সবার জমিটা একখানে করে নিয়ে আসলো, নিয়ে এসে মডার্ন ফার্মিং শুরু করলো। যদি মডার্ন ফার্মিং করতে পারে তাহলে প্রোডাকশন কিন্তু অনেকটা বেড়ে যাবে। কারণ ওই যে যার 1 বিঘা জমি, তার মধ্যে ট্র্যাক্টর ঘুরবে কোথাও, কোন দিক দিয়ে? তো যদি 50 বিঘা হয়ে যায় তাহলে তো বিশাল জায়গা, আরামসে ট্র্যাক্টর ঘুরবে, থ্রেশার মেশিন ঘুরবে, হারভেস্টার ঘুরবে, নো প্রবলেম। সেই জন্য কোঅপারেটিভ ফার্মিংটা কিন্তু খুব এসেনশিয়াল বিষয়। এরপরে স্টেপ হচ্ছে প্রভিশন অফ বেটার ম্যানিউরস অ্যান্ড সিড। বেটার ম্যানিউরস অ্যান্ড সিডস। দেখো গ্রামের লোকজন তাদের ন্যাচারাল যে ম্যানুয়ারিং সিস্টেম সেইটাই তারা ইউজ করতো, কিন্তু এখন যদি বেশি পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার্স, ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস এই সমস্ত যদি দিতে পারি তাহলে কিন্তু ওদের প্রোডাকশন লেভেলটা অনেকটা বেড়ে যাবে। দিব কি করে? থ্রু পঞ্চায়েত সিস্টেম। এই যে পঞ্চায়েত সিস্টেমটা আছে, এই পঞ্চায়েতের মাধ্যমে এটাকে এনশিওর করতে হবে, ব্যাস তাহলে প্রোডাকশন বেড়ে গেল। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে মাল্টিপল ক্রপিং। মাল্টিপল ক্রপিংটা কি? দেখো একটা জমি, কিছুটা পোর্শন আমরা ভেজিটেবলস করছি, কিছুটা পোর্শন রাইস করছি, কিছুটা পোর্শন অ্যানিম্যাল রিয়ারিং করছি। তার মানে কি, কোনো একটা যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই লোকটা মরবে না, তার অল্টারনেটিভ ওয়েস থাকছে। তাহলে দিজ আর দ্য ওয়েস বাই হুইচ উই ক্যান এনহ্যান্স দ্য ইকোনমি অফ দ্য ফার্মার থ্রু এক্সেসিভ প্রোডাকশন। তো প্রোডাকশনের জন্য দেখো একটা জিনিস, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি হাউ টু ইনক্রিজ প্রোডাকশন। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কিন্তু এগ্রিকালচারের উপর অ্যাটেনশন দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল সেরকম কিছুই হয়নি। কেন হলো না? তার কারণটা হচ্ছে যে তারা মেইনলি অ্যাটেনশন দেয় স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট, ইরিগেশন কীভাবে দিতে হবে, অন্যান্য ফেসিলিটিস কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা যাবে, এই সমস্ত করতেই তারা বুঝে, কিন্তু আলটিমেট যে এফোর্টসটা দিতে হবে, ডাইরেক্ট বেনিফিট টু দ্য ফার্মার, এটা কিন্তু তারা পায়নি। আমরা দেখলাম 1967-68-এ ডক্টর MS স্বামীনাথন নামে একটা লোক, সে কি করলো, গ্রিন রেভলিউশন ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করলো। গ্রিন রেভলিউশন জিনিসটা কি? দেখো পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন পার্টস অফ ইউপি, এই 3টা জায়গাতে তিনি একটা পাইলট প্রজেক্ট করলেন। সেখানে কি করলেন? বাই ইউজিং সিনথেটিক ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইরিগেশন এই সমস্ত দিয়ে তিনি দেখালেন, এবং মডার্ন টেকনোলজিস ইউজ করলেন। ইউজ করে তিনি দেখালেন যে প্রোডাকশন দারুণভাবে বেড়ে গেছে। হুইট আগে যা প্রোডাকশন লেভেল ছিল মাল্টিপল টাইম সেই প্রোডাকশনটা বেড়ে গেল। এইটাকে বলছি আমরা গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশনটা কিন্তু পরবর্তীকালে আমরা আদার ক্রপসের মধ্যেও অ্যাপ্লাই করি এবং আলটিমেট রেজাল্টটা সেম, সবখানে প্রোডাকশন বেড়ে গেল। তা গ্রিন রেভলিউশনের বেনিফিটটা কি হলো? হোয়াট আর দ্য বেনিফিটস অফ গ্রিন রেভলিউশন? বেনিফিটস ফার্স্ট কি, আমাদের ইনক্রিজ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, অনেক বেশি বেড়ে গেল আর কি। তারপরে কি আসলো? প্রসপারিটি অফ দ্য ফার্মার। দেখো ফার্মারদের যখন ইনকাম লেভেলটা বাড়বে, ন্যাচারালি তারা প্রসপার হবে, তাদের ইকোনমিটা এনহ্যান্স হচ্ছে। তারপরে কি? রিডাকশন অফ ইম্পোর্ট অফ ফুড। আগে আমরা 1950s থেকে শুধু বাইরে থেকে আনতাম,
পপুলেশন কম, তাও আমরা কুলোতে পারছি না। কিন্তু এই গ্রিন রেভলিউশনের ফলে কি হলো, আমাদের প্রোডাকশন লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে গেল। তারপরে কি ক্যাপিটালিস্টিক ফার্মিং আমরা দেখলাম। ক্যাপিটালিস্টিক ফার্মিংটা কি না, প্রচুর পয়সা ইনভেস্টমেন্ট করলাম মডার্ন মেশিনস দিয়ে করার জন্য, আলটিমেটলি প্রোডাকশনটা বেড়ে গেল। প্লাউইং ব্যাক অফ প্রফিট, অর্থাৎ প্লাউইংয়ের মাধ্যমে যে প্রফিট করানো যায়, চাষের মাধ্যমে যে প্রফিট এক্সেসিভ করানো যায়, সেটা উই হ্যাভ মেড দ্য পিপল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝাতে পারলাম। আর এটা কি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলো, কারণ plenty of industries are there, those who are totally agro based industry like jute, cotton, tea, coffee, variety of industries আছে। যদি এগ্রিকালচার প্রোডাকশনটা ভালো হয়, ডেফিনেটলি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হতে বাধ্য। আর একটা কি রুরাল এমপ্লয়মেন্ট, গ্রামে এখন জব পাচ্ছে লোকজন, 1 টাইম 2 টাইম 3 টাইমস সমানে চাষ হচ্ছে, ফলে গোটা বছর তাদের কাজ পেয়ে যাচ্ছে, সে কারণে রুরাল এমপ্লয়মেন্টও কিন্তু এনহ্যান্স হলো। দিজ আর দ্য বেসিক বেনিফিটস অফ গ্রিন রেভলিউশন। কিন্তু গ্রিন রেভলিউশন শুধু তো ভালোই করলো তা কিন্তু নয়, কিছু ড্রব্যাকসও আমরা পাচ্ছি এর মধ্যে। কি ড্রব্যাকস পাচ্ছি দেখো, যখন আমরা নেচার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করব, তার কিন্তু ইম্প্যাক্ট পড়বেই। এই যেমন ধরো তোমাদের একটা কোনো প্রবলেম অ্যারাইজ করলো, সে কারোর জ্বর হলো, তোমরা একটা ট্যাবলেট খেলে, সেরে গেল, জ্বরটা সেরে গেল, কিন্তু এটা মনে রাখবে ওই ওষুধটার কিন্তু সাইড এফেক্ট থাকবেই। সেই রকম গ্রিন রেভলিউশন যেটা হলো, সেই গ্রিন রেভলিউশনে কিছু সাইড এফেক্ট থাকবে। কীরকম দেখো, যখন আমরা সিনথেটিক ফার্টিলাইজার ইউজ করছি, পেস্টিসাইড ইউজ করছি, উইডিসাইড ইউজ করছি, ডেফিনেটলি সয়েলের যে ন্যাচারাল ফার্টিলিটি এটা কিন্তু কমতে বাধ্য। তারপরে কি আমরা এই যে অক্টোবর টু মে এই পিরিয়ডটা যে কাল্টিভেশন করব, সেখানে কি হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা ইউজ করব, তাহলে লেভেল অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার আস্তে আস্তে নামতে থাকবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের উপর ডিপ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তাহলে কি আমরা করবো না? ডেফিনেটলি করব, বাট দেয়ার আর প্রপার ওয়েস উই হ্যাভ টু ফলো। হোয়াট আর দ্য ওয়েস? দেখো, আমরা রোটেশন অফ ক্রপস করব। ধরো রাইস করলাম, জমিটাকে ফার্টিলিটি রিগেইন করানোর জন্য, তারপর হয়তো ভেজিটেবলস লাগিয়ে দিলাম, ফার্টিলিটি রিগেইন করলো। আরেকটু রিগেইন করানোর জন্য আমরা দেখলাম কি যে এখানে আমরা জুট করে দিই। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে এই ফার্টিলিটি রিগেইন করানোর মধ্য দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে করতে পারবো। এরপরে আমরা আসছি যে এনভায়রনমেন্টকেও যেন ঠিক রাখা যায়, তার চিন্তাও কিন্তু আমাদেরকে করতে হবে। এবার দেখো, যে কোনো রুরাল এরিয়াতে কিন্তু একটা জিনিস দেখবে যে যেখানে কাল্টিভেশন হচ্ছে সেখানে মার্জিনাল স্মল ফার্মারের সংখ্যাই কিন্তু বেশি, তাদের জমির পরিমাণটা কম। আর যাদের জমির পরিমাণটা বেশি তারা কিন্তু অনেকটা সংখ্যায়, 85% লোক যাদের কিনা জমির পরিমাণ কম, আর 15% লোক এদের কিন্তু জমির পরিমাণটা ওই 2 বিঘা 1 বিঘা এরকম করে আর কি, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। আচ্ছা, সেই জন্য কোঅপারেটিভ ফার্মিংটা কিন্তু আমাদের খুব নিডেড। এবার আমরা আসছি যে এই যে ফার্মার যারা, এদের তো ক্যাপিটাল দরকার আছে, সেই ক্যাপিটালটা কোথেকে পাবে তারা? মোস্ট অফ দি ফার্মার তোমরা মাইন্ড করবে যে রুরাল মানি লেন্ডারের কাছ থেকে এই ফার্মারগুলো টাকা নেয়, কিন্তু এরা যে কি পরিমাণে ইন্টারেস্ট করছে বা কি করছে না করছে এটা কিছুই জানে না। টাকা টাইম মতো নিয়ে নিল, এবার লোন শোধ করছে কিন্তু শেষ আর হচ্ছে না আর কি। তো কেন? এদের টাকাটা কম, এরা ব্যাংকে যেতে ভয় পায়, কোঅপারেটিভ সোসাইটিতে যায় না। কিন্তু আমরা যদি মিডিয়াম অ্যান্ড লার্জ ফার্মার দেখি, তারা কি করছে, তারা তাদের সেভিংসটা সরিয়ে রাখছে, সেভিংস থেকে সে পরের বছর ইউজ করছে, ধীরে ধীরে তারা সেখান থেকে কিছু ফিক্সড ক্যাপিটাল যেগুলো, সেগুলোও তারা কেনার ব্যবস্থা করছে। এইভাবে আমরা দেখতে পাই যে
এই ক্যাপিটালগুলো তারা এমন করে গেইন করছে যে ক্যাপিটালের মাধ্যম দিয়ে তারা পরের বছর কিন্তু দারুণ কাজ করতে পারছে। তাহলে এইভাবে স্মল ফার্মার আর লার্জ ফার্মারের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। দেখো স্মল ফার্মার যারা আছে তারা কি করছে, যে সারপ্লাস প্রোডাকশনটা হচ্ছে, হোয়াট ইজ সারপ্লাস, অর্থাৎ যেটা তাদের নিড আছে সেই নিডটা কিন্তু তারা ফুলফিল করলো, রেস্ট অফ দি পোর্শন যেটা সেটা কিন্তু তাদের কাছেই যে হাট ফাট আছে সেখানে বিক্রি করে দিচ্ছে। কিন্তু যারা লার্জ ফার্মার আছে তারা কি করছে, এই লার্জ ফার্মাররা কিন্তু বাইরে দূরে কোথাও নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বেশি দামে তারা বিক্রি করছে আর কি। এবং যখন বেশি দামে বিক্রি করলো তারা কিছুটা অ্যামাউন্ট ব্যাংকে রাখছে, কিছুটা পরিমাণ টাকা দিয়ে তারা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল যেটা ধরো ট্র্যাক্টর, থ্রেশার, হারভেস্টার এই টাইপের কিনছে। এইভাবে কিন্তু তারা এই সারপ্লাস প্রোডাকশনটা দিয়ে অনেক বেশি লাভ করতে পারছে। দিজ আর ইকোনমিক ফার্মিং অ্যাক্টিভিটিস। এবার আসছি আমরা নন ফার্মিং অ্যাক্টিভিটিস। নন ফার্মিং মধ্যে কী বলছে, ধরো ডেয়ারি প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, শপকিপিং, ট্রান্সপোর্ট, টিচিং। দিজ আর দ্য মোস্ট কমন প্ল্যাটফর্ম ফর রুরাল এরিয়াস। দেখো ডেয়ারি ফার্মিং কি হচ্ছে, অনেকের বাড়িতেই বাফেলোস আছে, কাউস আছে, এরা কি করছে রুরাল নিয়ার বাই এলাকার থেকে গ্র্যাস ট্যাস সব কিছু নিয়ে আসছে, নিয়ে এসে ওদেরকে দিয়ে দিচ্ছে, যে দুধটা হচ্ছে বিক্রি করে দিচ্ছে। এই ডেয়ারিটা কিন্তু একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম তাদের। এছাড়া দেখবে শপকিপার্স, বিভিন্ন জায়গাতে ছোট ছোট দোকান আছে গ্রামের মধ্যে, এরা কি করছে কিছুটা দূরে শহর থেকে মালপত্র নিয়ে আসছে, নিয়ে এসে বিক্রি করছে। এবার যখন ফার্মিং টাইম, সেই ফার্মিং টাইমের সময় কিন্তু তারা ফার্মিং করছে, সন্ধ্যেবেলা দোকানটা খুলে দিল, বা যখন ফার্মিং নেই তখন দোকানটা খুলে রাখলো। এবার কিন্তু অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম তারা কিন্তু একটা করছে, বিং আ নন ফার্ম অ্যাক্টিভিটিস। এরপরে কিছু লোক দেখবে কিছু টাঙা চালাচ্ছে, কি রিক্সা চালাচ্ছে, কি বলে জিপ চালাচ্ছে, ট্র্যাক্টর চালাচ্ছে, ট্রাক ড্রাইভার হচ্ছে। দিজ আর দ্য কমন ওয়েজ বাই হুইচ দ্য রুরাল পিপুল ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড। দিজ আর অল্টারনেটিভ টু দ্যাট অফ দ্য ফার্ম প্রোডাকশন। তাহলে এই যে তোমরা যেটা দেখছো যে আমাদের অল্টারনেটিভ সোর্স আমরা যেটা বলছি, এগুলোর মাধ্যম দিয়ে কিন্তু প্রচুর লোক গ্রামের মধ্যে উপার্জন করে যাচ্ছে। তাহলে these are the ways by which a village economy is totally developed and dependent. এইভাবেই হচ্ছে আমাদের পালনপুর ভিলেজ যেটা, সেইভাবে আমরা পালনপুরকে নাম রেখে সমস্ত ভিলেজের পিকচারটা একসঙ্গে দেখে নিলাম। আশা করি চ্যাপ্টারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ব্রিফলি জলের মতন পরিষ্কার। আচ্ছা, তো এই ছিল তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে আমার পড়ানোটা যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে তোমরা একটা সাবস্ক্রাইব করবে এবং ডেফিনেটলি লাইক করবে, বন্ধুদেরকে বলবে শেয়ার করতে। আমি আরও ভালো ভালো চ্যাপ্টার প্রেজেন্টেশন তোমাদের জন্য নিয়ে আসবো। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।